জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। নতুন মন্ত্রিসভা ও সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে। সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিকালে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে পারে শপথ অনুষ্ঠান। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে 2/3 সংখ্যা গরিষ্ঠতা পায় বিএনপি। ইতোমধ্যেই নতুন মন্ত্রিসভা গঠনে দলীয় পর্যায়ে আলাপ আলোচনা শুরু করেছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে অভিজ্ঞ ও নবীনদের নিয়ে মন্ত্রিসভা গঠন করা হবে বলে নিশ্চিত করেছে বিএনপির দলীয় সূত্র। এর আগে সবশেষ 2001 সালে সরকার গঠন করেছিল বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট। তখনকার জোট শরিক জামায়াতে ইসলামী এবার পার্লামেন্টে থাকছে বিরোধী দলে। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে দেশি বিদেশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণকে পক্ষে নেয়াই বিএনপির ভোট জয়ের ইঞ্জিনিয়ারিং। শনিবার বিকালে ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মত ও চিন্তার ভিন্নতা হলেও দেশের স্বার্থে সবাই এক। দুর্বলের উপর সবলের আক্রমণ সহ্য করা হবে না। জানান, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবার আগে দেশের স্বার্থই দেখা হবে। সেই সঙ্গে জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া অর্থনীতির চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার, সুশাসন সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি, আমি, আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। অর্থাৎ যেটা আপনি বলেছেন, যেটা আমি বলেছিলাম কঠিন হবে কিনা, অবশ্যই যে কোনো ভালো কাজ, ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয়, কঠিন হবে। ফিউ চ্যালেঞ্জেস we have a very serious challenges to tackle the economy of the country. Then we have challenge to ensure the law and order situation in the country. We must ensure a safety for the people. And of course, as you know that the last regime, authoritarian regime, they have politicized almost all the institutions in the country. So we have to ensure the good governance in the country. বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার পর্যায়ক্রমে এই 3 নেতার সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসব মুখর ও শান্তিপূর্ণ করে তোলায় তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে নির্বাচনে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও দলগুলোকে ইতিবাচক ভূমিকা পালন ও জনপ্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে ইসি। শুক্রবার রাতে ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এই গেজেট জারি করা হয়। দেশব্যাপী 299 আসনের মধ্যে 297 আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের 2টি আসনের ফলাফল পরে দেয়া হবে। জামাতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। এদিকে গেজেট প্রকাশ হওয়ায় দ্রুত নবনির্বাচিতদের শপথ পড়ানোর
উদ্যোগ নেবে সরকার। সামনে রোজা থাকায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এর আগে ৫ ফেব্রুয়ারি স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নতুন সংসদ সদস্যদের রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি দ্বারা শপথ পড়ানোর কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। যদিও সংবিধান মোতাবেক নির্বাচিত হওয়ার ৩ দিনের মধ্যে কেউ শপথ না পড়ালে সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবেন। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ৭৭টি আসন নিয়ে সংসদে উপস্থিতি প্রায় ৪ গুণ বাড়িয়েছে দলটি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জামায়াতের আমির বলেন, জনগণের ম্যান্ডেট কোনো লাইসেন্স নয়, এটি একটি শর্তযুক্ত আমানত। এই আমানতের মূল শর্ত আইন শৃঙ্খলা রক্ষা, সবার জন্য সমান সুরক্ষা নিশ্চিত করা এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা প্রদান। জামায়াত শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে দেশে আর কোনো ভয়, দমনপীড়ন বা সন্ত্রাসের রাজনীতি ফিরে আসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির। নির্বাচনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে নির্বাচিত এমপি প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। গণভোটের মধ্য দিয়ে যে জনরায় উঠে এসেছে, আগামী সংসদ সেটি সমন্বয় করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলেরই জুলাই সনদ নিয়ে নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে। আলী রিয়াজ আশা প্রকাশ করেন, সংবিধান সংস্কারে নোট অফ ডিসেন্টও বিবেচনায় রাখবে নবনির্বাচিত সংসদ। ক্ষমতাসীন দল এবং জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরেও যেসব রাজনৈতিক দল আছেন তাদের সকলের প্রতি আহ্বান হচ্ছে, আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ২০০৮ সালের পর সবচেয়ে গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ শেষে প্রাথমিক প্রতিবেদনে এমন মতামত তুলে ধরেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। শনিবার সংবাদ সম্মেলনে অংশ নেন ইইউর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। পর্যবেক্ষণে তারা বলেন, দারুণ প্রতিযোগিতা হয়েছে, যেখানে নির্বাচন কমিশনের ভূমিকা ছিল নিরপেক্ষ। তবে জুলাইয়ের সামনে থাকা নারীদের নির্বাচনী প্রতিযোগিতায় হেরে যাওয়াকে দুঃখজনক বলছেন তারা। নির্বাচনী প্রচারের সময় নারীদের উপর হামলা সহ ২৭টি জেলার ২০০টি স্থানে হামলার অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে বলেও জানান তারা। We are not leaving the country. Our analysts will stay here until early March also to observe the post-election period, especially how the complaints and appeals are being handled. নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশার চেয়ে ভালো ছিল। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ইলেকশন অবজারভার সোসাইটি। নির্বাচনকালীন অভিজ্ঞতা জানাতে শনিবার আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংস্থাটি আরও জানায়, এবারের নির্বাচনে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। ভবিষ্যৎ নির্বাচনের মানোন্নয়নের জন্য ভোট কেন্দ্র নির্ধারণে আরও পরিকল্পিত ও মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ, আচরণবিধি বাস্তবায়নে আরও কঠোর হওয়া সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এছাড়াও নির্বাচনী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরপেক্ষ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন আকুফু আদ্দু। We encourage all stakeholders to continue to promote calm and peaceful conduct during the post-election period and to resolve any disputes through the relevant legal channels. অন্তত ৩০টি আসনে কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। শনিবার বিকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা, অগ্নিসংযোগ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ৩০টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হচ্ছে, কারচুপি হয়েছে, যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে, ঘোষণা হয়েছে,
বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলো নির্বাচনের দিনও জানিয়েছিলাম। এই সমস্ত আসনগুলো নিয়ে আমরা স্থানীয়ভাবে রিটার্নিং অফিসার অথবা ঊর্ধ্বতন অফিসার যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি। আমরা পুনঃগণনার জন্য, নতুন করে ভোট গণনার জন্য আমরা সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, যাতে তারা এই বিষয়ে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে। নির্বাচনের পরেও 11 দলীয় জোট সংসদ ও সংসদের বাইরে একসাথে কাজ করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। শনিবার রাতে বাংলাদেশে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় জোটের লিয়াজু কমিটির বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। রাতের আঁধারে ইসি গ্যাজেট প্রকাশ করেছে। জামায়াত ইসলামের নেতা কর্মীদের উপরে ন্যাক্কারজনক হামলা হচ্ছে এমন অভিযোগ করে হামিদুর রহমান আজাদ বলেন, বিরোধী দলের নেতা কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবেন তারা। ইতোমধ্যে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। সবশেষ তিনি বলেন, সংসদে গঠনমূলক ভূমিকা রাখবে জামায়াত ইসলামী। যেসব আসনে কারচুপি হয়েছে, এভিডেন্স আছে, স্বল্প ব্যবধানে হারানো হয়েছে, সে আসনগুলোর আবেদন গ্রহণ করে ফলাফল স্থগিত রেখে পুনর্গঠনের গণনার ব্যবস্থা করা হোক। ইলেকশন কমিশন যেটা করেছে, 12 তারিখ ইলেকশন হয়ে গেল, 13 তারিখ গভীর রাতে গেজেট প্রকাশ করা হয়েছে। আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্য ছিল, এটা 11 দলীয় ঐক্য হিসেবে সংসদের বাহিরে ভূমিকা পালন করবে। নির্বাচনের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের হামলায় প্রায় 1000 এনসিপি নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে আহত এনসিপি নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ নিতে এসে এই অভিযোগ করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তেই তাদের সমর্থনে ক্ষমতা এসেছে বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বিএনপির সন্ত্রাসীরা তারা সারা দেশে আমাদের 11 দলীয় জোটের নেতৃবৃন্দের উপর হামলা করছে। প্রায় 1000-এর কাছাকাছি আমাদের নেতাকর্মী আহত হয়েছে। সারা দেশে বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিচ্ছেন। বিএনপি সারা দেশে একটা স্ট্র্যাটেজি নিয়েছে, তারা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিচ্ছে। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ তাদের জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে, এবং এটা এক ধরনের মৌন সম্মতি উৎপাদন করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দর পক্ষ থেকে। আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে বিএনপি এবার এবং আতাতের মধ্য দিয়ে বিএনপি এবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচন সংশ্লিষ্ট অনিয়ম ও অসঙ্গতি নিয়ে অভিযোগ তুলেছে ঢাকার কয়েকটি আসনে হেরে যাওয়া প্রার্থীরা। শনিবার সকালে রাজধানীর পল্লবীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা 14-16 আসনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী আমিনুল হক। অভিযোগ করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এই আসনের ধানের শীষের প্রার্থীকে হারানো হয়েছে। অন্যদিকে নির্বাচনের সময় ভোটের পরিবেশ স্বচ্ছ দেখানো হলেও ভোট গণনায় কারচুপির কথা জানিয়ে ইসিতে অভিযোগ করেছেন ঢাকা 13 আসনে জামায়াতের নেতৃত্বাধীন জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তার অভিযোগ, ভোটের ব্যালটে প্রতীকগুলো পাশাপাশি হওয়ায় 4000-এর বেশি ভোট বাতিল হয়। ভোটের ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ঢাকা 10 আসনের 11 দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার পুনরায় ভোট গণনার জন্য আবেদন করেন। এছাড়া ঢাকা 6 আসনের জামায়াত প্রার্থী আব্দুল মান্নান ভোটে অনিয়মের অভিযোগ তোলেন। শেরপুর 1 আসনে ফলাফল স্থগিত করে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন বিএনপির প্রার্থী ডাক্তার সালসিলা জেব্রিন প্রিয়াঙ্কা। সেই সময় আমি নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার বরাবর আমরা চিঠি দিয়েছি যে ভোট পুনর্গণনা করা হোক, পাশাপাশি পুনর্গণনা না হওয়া পর্যন্ত এটার গেজেট স্থগিত করা হবে, এবং আমি পুনর্নির্বাচন চাই। একটা প্রার্থীর ভোটের মধ্যেই সেখানে ওভাররাইডিং, সেখানে কেটে সংখ্যা একটা জায়গায় আরেকটা বসানো হয়েছে, একটার উপর দিয়ে আরেকটা সংখ্যা লেখা হয়েছে। এই সবগুলি ঘটনা একজন প্রার্থীর ক্ষেত্রেই ঘটেছে। অন্য প্রার্থীদের
ভোটের সংখ্যার মধ্যে এই ধরনের কোনো সিটের মধ্যে নেই। আমরা আবেদন করেছিলাম নির্বাচনের দিন রাত্রে 12:58 আমরা ফলাফল স্থগিত চেয়েছিলাম, কিন্তু সেটা কোনো প্রকার আমলে না নিয়ে গেজেট প্রকাশ করে দেওয়া হয়েছে। ইসিতে আমি অলরেডি এই ফলাফল স্থগিতের জন্য আবেদন করেছি এবং পুনর্নির্বাচন আমি দাবি করি একটি কারণে, আমার শেরপুরের ভোট ঠিক মতন হয়নি। রাজধানীর অল্প কয়েকটি আসন পাওয়া বিএনপির জন্য লজ্জাজনক, এমন মন্তব্য করে সংগঠন শক্তিশালী করতে নতুন করে কর্মপরিকল্পনা সাজানোর কথা জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নির্বাচনে বিএনপির বিজয় ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শনিবার আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ইশরাক বলেন, বিজয়ই চূড়ান্ত নয়, স্বৈরশাসকের পতনের পর অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের উপর আর্থিক কোনো চাপ যেন না পড়ে তা দেখতে হবে। যে কয়েকজন আমরা বিজয়ী হয়েছি, এটা অত্যন্ত লজ্জাজনক একটা ফলাফল আমাদের জন্য। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা নিয়ে কোনো ধরনের লুকোচুরি করার কোনো কিচ্ছু নাই। এটা বাস্তব সত্য, এটা কোনোভাবেই হওয়ার কথা ছিল না। তো প্রয়োজনীয় দ্রব্যমূল্য কারসাজি চিরকালই বাংলাদেশে হয়ে আসছিল। এই বিষয়গুলোকে এখন আমাদেরকে জনগণের জন্য, জনগণের কথা চিন্তা করে বাজার যাতে কোনো ধরনের সিন্ডিকেট না হয়, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ভোটের পরদিনই বিভিন্ন জায়গায় হামলার ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানান তারা। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের উপরেও হামলা হয়েছে বলে জানান তিনি। দ্রুত এসব হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দেন ডাকসু ভিপি। এই জুলাই বিপ্লব হয়েছে এই ফেসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য, হাসিনাবাদী যে রাজনীতি, সেই রাজনীতিকে ভেঙে নতুন রাজনীতি বিনির্মাণ করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই হাসিনার রাজনীতি, যে ফেসিবাদী আমলে যেমন দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী সহিংসতা, মারামারি, হুমকি, দেখে নেওয়ার হুমকি, সেই রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। 24 ঘন্টায় 3টা লাশ পড়েছে, শতাধিক জায়গায় হামলা হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই, যারা এখন দায়িত্বশীল পর্যায়ে এসেছেন, যারা সরকারি দল হবেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশিওর করতে হবে। আর যদি একটা লাশ পড়ে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আবার রাজপথে নামবো। কুষ্টিয়া 4 আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি প্রার্থীর সমর্থকরা। শনিবার বেলা 11:30টায় কুমারখালী খোকসা জনসাধারণের ব্যানারে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার আগে এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয় এবং কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। তাই ফলাফল স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন বিএনপি প্রার্থীর সমর্থকরা। ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচিতে কয়েকশো কর্মী সমর্থক অংশ নেন। পাবনা 5 আসনের ভোট পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে জামায়াতের পাবনা জেলা নির্বাচন পরিচালনা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জামায়াতের জেলা সেক্রেটারি আব্দুল গাফফার খান জাতীয় নির্বাচনে পাবনা 5 আসনের ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পর বিভিন্ন কেন্দ্রে ভোট গণনায় অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ করেন। রাজশাহীর 6টি আসনের 4টিতে বিএনপি ও 2টিতে জয় পেয়েছে জামায়াত। পরাজিত হয়েও জামায়াতের নেতারা বিজয়ী বিএনপির প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার দুপুরে রাজশাহী 3 আসনে বিএনপির
বিজয়ী প্রার্থী শফিকুল হক মিলন একই আসনে জামায়াতের পরাজিত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদের সঙ্গে দেখা করেন। এ সময় একে অপরকে ফুলের শুভেচ্ছা জানান তারা। পাশাপাশি জামায়াতের প্রার্থী নির্বাচিত সাংসদকে মিষ্টি মুখ করান। এ সময় তারা আগামীতে একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন। এদিকে রাজশাহীর চারঘাট বাঘা এলাকায় বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াত প্রার্থী অধ্যাপক নাজমুল হক। এ সময় একে অপরকে মালা পরিয়ে দিয়ে বিপদে মানুষের পাশে থাকার আশ্বাস দেন। বাগেরহাটের কচুয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের নাম ওসমান সর্দার। তিনি বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সর্দারের ছেলে। শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। নিহতের ভাই অভিযোগ করেন, কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে ওসমানের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে খুলনায় নেওয়া হয়। জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে 3 দিন বন্ধের পর শনিবার হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বেলা 12টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাউত হোসেন শিল্পী। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার 2 দিন এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে শুক্রবার বন্ধের পর শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। এখন থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে বলেও থাকবে জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কামাল আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, যাতে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত হন আরও 3 জন, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিস্ফোরণের কারণ ও এর পেছনে কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখছেন তারা। বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে শহরের মাটিঢালি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম ফাহিম। তিনি বগুড়া শহরের মাটিঢালি বিমান মোড় এলাকার বাসিন্দা। স্বজনরা জানান, ফাহিমের বড় বোনকে একই এলাকার বাসিন্দা তন্ময় দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। বোনের বিয়ের পর থামেনি তন্ময়। কিছুদিন আগে সে ফাহিমের দুলাভাইকেও ছুরিকাঘাত করে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। শনিবার সকালে হঠাৎ ফাহিম কর্মস্থলে যাওয়ার সময় তন্ময় তাকে বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ফাহিমকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পুলিশ জানায়, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। নিখোঁজের 1 দিন পর হবিগঞ্জের নাখাইয়ে সরিষা ক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মুইয়াউখ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনরা জানায়, শুক্রবার বিকেলে ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হয় মনসুরা বেগম। সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে শনিবার সকালে বাড়ির পাশেই সরিষা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাশে পড়েছিল ঘাস কাটার কাস্তে ও বস্তা। পুলিশ জানিয়েছে, নিহতের গলায় কাপড় পেঁচানো ছিল। তাকে নির্যাতনের পর হত্যা করা হতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মনসুরা বেগম এই গ্রামের টেনু মিয়ার মেয়ে।
চুয়াডাঙ্গার জীবননগরে খাল থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনরা জানায়, এক সপ্তাহ আগে বাড়ি থেকে বের হন মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে শিমুল। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার। স্থানীয়রা শনিবার সকালে কালা গ্রামের একটি খালে তার লাশ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রকৃতিতে নবপ্রাণের স্পন্দন। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি এখন সেজেছে ফাগুনের রঙে ভালোবাসার চাদরে। শনিবার বসন্তকে বরণ আর বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনে নগরবাসী বরাবরের মতোই মিলিত হয়েছে প্রাণের টানে। তবে এবছর নির্বাচন ঘিরে নিরাপত্তার স্বার্থে চারুকলার বকুলতলার স্থান পরিবর্তন করে আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত স্থানে আয়োজন করা হয় বসন্ত উৎসব। সকালে সমবেত যন্ত্র ও কণ্ঠসঙ্গীত বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এছাড়াও আয়োজনে ছিল নাচ গান। এতে অংশ নেন শিশু, কিশোর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের পুরো আয়োজনে ছিল সুরের মূর্ছনা আর কথামালায় বসন্তের আবহ। ইলেকশনের একটা আমেজ ছিল, এরপরে আবার আমরা নতুন করে একটা সরকার পাচ্ছি, তারপরে পাচ্ছি আবার এই যে বসন্ত উৎসব, এটা আবার বাঙালির মনের মধ্যে একটা দোলা দিয়ে গেল। সুন্দরের মধ্যে দিয়ে মানুষ মানুষের কাছে আসবে, মানুষের ভেতরে সৌন্দর্য বোধটা জেগে উঠবে। বসন্ত মানে আমাদের জীবনকে রাঙিয়ে দিয়ে যায়। আজকে বসন্ত মানে ফুলের সমাহার, আর জীবনকে রাঙালে তো আমরা এমনি ভালো থাকবো। শিমুল, পলাশ কিংবা সাদা সজনে ফুল, আম্র কাননে মুকুলের মৌম ঘ্রাণ আর রাজপথে বাসন্তী রঙের জয় জয়কার, সব মিলিয়ে প্রকৃতি জানান দিচ্ছে বসন্তের আগমন। শীতের জীর্ণতা কাটিয়ে ঋতুরাজ বসন্তকে বরণে বর্ণিল সাজে সেজেছে প্রকৃতি। শীতের জড়তা ভেঙে প্রকৃতিতে নতুন প্রাণের স্পন্দন। তাই তো সারা বছর নিঃশব্দে দাঁড়িয়ে থাকা শিমুল গাছটিও লাল টুকটুকে রঙে নিজেকে রাঙিয়েছে। শিমুলের সাথে পাল্লা দিয়ে সৌন্দর্যের ডালি সাজিয়েছে পলাশও। ঝরে যাওয়া সেই পলাশ লাল হয়েছে পথ। ইট পাথরের জঞ্জালের শহর ধূসরতা কাটিয়ে বাসন্তী রঙে রঙিন হয়েছে। দক্ষিণা হাওয়ায় বাসন্তী হলুদ শাড়ি আর খোঁপায় গাঁদা ফুলে সেজেছেন তরুণীরা। তরুণ তরুণীদের প্রাণবন্ত পদচারণায় বসন্ত আর ভালোবাসা দিবস মিলেমিশে একাকার। নির্বাচিত সরকার বাঙালির প্রাণের সব উৎসব আয়োজনে আরও সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবসে চট্টগ্রাম বন্দর নগরী হয়ে উঠেছে উৎসবের নগরী। পরিবর্তিত পরিবেশে আমরা খুব আনন্দের সাথে বসন্ত উৎসব উদযাপন করছি। বাংলাদেশ নতুন সবকিছু নতুন করে শুরু হচ্ছে, আশা করি আমাদের ঘোর অমানুষে কেটে যাবে। আশা করছি এই উৎসবটা আমরা সারা বছর ব্যাপী আমরা এইভাবেই যেন আমরা যুগের পর যুগ পালন করে যেতে পারি। অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য যে নির্বাচন 12 ফেব্রুয়ারি এই সরকার উপহার দিয়েছে, ঠিক একইভাবে বিএনপির যে সরকার ইনশাল্লাহ জননেতা জনাব তারেক রহমান নেতৃত্ব হবে, তারা যাতে এটার চাইতে আরও বেশি অবাধ ও গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ এই মেয়র ইলেকশনগুলো, স্থানীয় সরকার নির্বাচনগুলো উপহার দেয়। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাভারের বিরুলিয়া সহ কয়েকটি গ্রাম। শনিবার সকাল থেকে গোলাপের সৌন্দর্য দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। স্থানীয়রা জানান, বিরুলিয়া সহ শ্যামপুর, সাদুল্লাপুর, মৈস্তাপাড়া, বাগনিবাড়ি ও কমলাপুর এলাকা জুড়ে বাণিজ্যিকভাবে চাষ হয় গোলাপ। বছর জুড়ে বিভিন্ন উৎসব পার্বণে এখানকার চাষ করা ফুল সৌন্দর্য প্রেমীদের চাহিদা মেটায়। বিশেষ করে পহেলা ফাল্গুনে বসন্ত দিবস ও ভালোবাসা দিবস উপলক্ষে গোলাপের গ্রামগুলোতে ভিড় করেন অনেকে। বন্ধু স্বজন ও প্রিয় মানুষের সঙ্গে একান্তে কাটানো মুহূর্তগুলো অনেকে বন্দি করেন মুঠোফোনের ফ্রেমে। সব মিলিয়ে সৌন্দর্য ভরে ওঠে পুরো এলাকা। তবে এবছর শবে বরাত, জাতীয় নির্বাচন ও আসন্ন রমজানের কারণে কমেছে ফুলের চাহিদা ও দাম। এতে বিপাকে পড়েছেন চাষিরা। অন্যদিকে আবাসন প্রকল্পের আগ্রাসনে কমেছে চাষের জমিও। এ অবস্থায়
গোলাপ গ্রামের সৌন্দর্য ধরে রাখা নিয়ে শঙ্কিত সাধারণ চাষিরা। ভালো লাগতেছে। আরেকটা হচ্ছে পহেলা ফাল্গুন, সবাইকে নিয়ে আসছি, ঘুরতেছি, এই তো ভালো লাগতেছে। 14 ফেব্রুয়ারি এখানে অনেক ভিড় জমছে, আমরা সবাই আসছি, পরিবার সহ আমাদের সবারই ভালো লাগছে। ভালোবাসা দিবস উপলক্ষে সকল দর্শনার্থীরা এখানে ভিড় করেছে, আমি আসছি আমার পরিবারকে নিয়ে, ভালোই লাগছে। বসন্তর বাতাসটা, বসন্তের পরিবেশটা সবকিছু আমাকে সবসময় আকৃষ্ট করে। যশোরের যেই গদখালিতে যে ফুলের বাগান, ওখানে তো সবচেয়ে বড় বাংলাদেশে, আমরা ওটা দেখে দেখে অভ্যস্ত, কিন্তু চিন্তা করলাম যে ঢাকাতে যেটা আছে এখানেও একটু যাই আমরা। প্রায় 2 যুগ পর নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি, আর দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত দলটির চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে এভাবেই উঠে এসেছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। বিবিসি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, নবনির্বাচিত সরকার কি পারবে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণ করতে? প্রতিবেদনে বলা হচ্ছে, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে নানা সংকটে দলের ভার সামলাতে হয়েছে তারেক রহমানকে। বেগম জিয়ার কারাবাস ও অসুস্থতার সময়ে নেতৃত্বের এক ধরনের পরীক্ষা দিয়েই এসেছেন তিনি। আর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার শিরোনাম, 2024-এর গণ অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচনে বিএনপির ভূমিধ্বস জয়। বলা হচ্ছে, লিটমাস টেস্ট পার করে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। আর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি প্রভাব রাখতে যাচ্ছে বাংলাদেশের নয়া নেতৃত্ব, আর সেখানে কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছেন তারেক রহমান, এমন একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছে যুক্তরাষ্ট্রের টাইমস ম্যাগাজিন। পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য জটিলতাকে কেন্দ্র করে রাজধানীতে পার্লামেন্টের বাইরে 2 দিন ধরে অবস্থান ধর্মঘট চলছে বিরোধী দলগুলোর। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়ার দাবিতে করাচি সহ অন্যান্য শহরেও হয়েছে বিক্ষোভ। কারাবন্দী অবস্থায় ডান চোখের 85% দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট তারকা ইমরান খান। তার আইনজীবীর এমন বক্তব্য প্রকাশের পরই শুক্রবার জুমার নামাজের পর থেকেই রাজধানী ইসলামাবাদে পার্লামেন্ট হাউস ও কেপি হাউসের বাইরে অবস্থান নেয় বিভিন্ন বিরোধী দল, যা অব্যাহত আছে শনিবারও। নির্বাচিত মেডিকেল প্যানেলের মাধ্যমে ইমরানের স্বাস্থ্য পরীক্ষা এবং পরিবারের সাথে দেখা করার সুযোগ দেওয়ার দাবি জানান তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। সোমবারের মধ্যে ইমরানের শারীরিক অবস্থার তথ্য পেতে ব্যক্তিগত চিকিৎসকের সাথে দেখা করতে তাকে দিতে কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। পাকিস্তান সরকারের দাবি, 1 মাস আগেই এ বিষয়ে জানতে পেরে গেল 24 জানুয়ারি ইমরানকে হাসপাতালে পাঠানো হয়। ইরানে কয়েক সপ্তাহ ব্যাপী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু পারমাণবিক কেন্দ্র ঘিরে নয়, এবারের হামলা হতে পারে ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাগুলোতেও। অপেক্ষা শুধু ট্রাম্পের নির্দেশের। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে 2য় মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হাজারো সেনা যুদ্ধবিমান, গাইডেড মিসাইল, ডেস্ট্রয়ার ও নানান যুদ্ধাস্ত্র সহ 2য় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে। শুক্রবার এই তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইরানের সাথে কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন, দেশটিতে শাসন ব্যবস্থার পরিবর্তনই হবে সেরা সিদ্ধান্ত, মন্তব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মূলত ভয় দেখানোই তেহরানের সাথে পারমাণবিক আলোচনায় সাফল্যের সম্ভাব্য পথ বলে মত তার। তেহরানের দিক থেকেও পাল্টা জবাব প্রত্যাশিত বলছে ওয়াশিংটন। ধারণা করা হচ্ছে, হামলা শুরু হলে 2 দেশের মধ্যে এটাই হতে পারে সবচেয়ে গুরুতর সংঘাত। যুক্তরাষ্ট্রের এমন একতরফা সিদ্ধান্ত আরোপের প্রবণতা বাড়তে থাকায় চরম অবস্থার ঝুঁকিতে সারা বিশ্ব। সতর্কতা বিশেষজ্ঞদের।
জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলন চলাকালে ইরানের স্বৈর শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ইরানিরা। তাদের দাবি, খামেনি কিংবা পাহলভি আর কোনো স্বৈর শাসককেই দেখতে চায় না ইরান। এ সময় ভেন্যুর ভেতরেই ছিলেন ইরানের নির্বাসিত যুবরাজ। বলেন, ক্ষমতার প্রতি কোনো লোভ নেই তার। ইরানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করতে চান তিনি। এদিকে নিরাপত্তা সম্মেলনের এবারের আসরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু একটি ছিল ইউরোপের নিরাপত্তা। উদ্বোধনী ভাষণে জার্মান চ্যান্সেলর মন্তব্য করেছেন, শুধু ইউরোপ নয়, গোটা বিশ্বেই নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটেছে। আর এমন প্রেক্ষাপটে ভূরাজনীতির নেতৃত্ব ইউরোপকেই দিতে হবে বলে দাবি ফরাসি প্রেসিডেন্টের। এ সময় সাইড লাইনে ব্রিটিশের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন ম্যাক্রো। আর ভিন্ন ভিন্ন ইস্যুতে চীন ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। খালিস্তানি নেতা ও মার্কিন কানাডিয়ান নাগরিক পান্নুন হত্যা মামলায় নিজের দোষ স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত। যুক্তরাষ্ট্রের আদালতে তিনি নিজের দোষ স্বীকার করেছেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক কূটনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মার্কিন বিচার বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ভাড়াটে খুনি নিয়োগ, খুনের ষড়যন্ত্র ও অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করে নিয়েছেন 54 বছর বয়সী নিখিল গুপ্ত। গত বৃহস্পতিবার ম্যানহাটনের এক ফেডারেল আদালতে তিনি এই স্বীকারোক্তি দেন। আগামী 29 মে নিখিলের সাজা ঘোষণা হতে পারে। তার সর্বোচ্চ 40 বছর কারাদণ্ড হতে পারে। 2023 সালের জুনে চেক প্রজাতন্ত্র থেকে নিখিল গুপ্তকে গ্রেপ্তার করা হয়। পরে 2024 সালে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছিল। মস্কোর তেল কেনা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বিরোধের মধ্যে এবার রাশিয়া থেকে 1.5 শতাধিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র S-400 কিনতে যাচ্ছে ভারত। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। এ নিয়ে একটি বিবৃতিও দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়, যেখানে বলা হচ্ছে, মস্কো থেকে বেশ কিছু সমরাস্ত্র ও যুদ্ধ বিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। এসবের মধ্যে রয়েছে কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল যুদ্ধ বিমান এবং একটি এয়ারশিফট বেসড স্যাটেলাইট। এসব সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে $3,900 কোটি। বিবৃতিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র S-400 কেনার বিষয়ে কিছু না জানানো হলেও মন্ত্রণালয়ের সূত্রে হিন্দুস্তান টাইমস দাবি করছে, কমব্যাট ক্ষেপণাস্ত্র বলতে এখানে S-400-কেই বোঝানো হচ্ছে। The missiles are part of the S-400 air defense system, considered among the world's most advanced. India is also slated to receive deliveries of 2 more S-400 air defense systems from Russia. ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শিগগিরই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে যাত্রা করবে। গত সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠকের পর দুদেশের উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার ফলে এই অঞ্চলে 2টি বিমানবাহী রণতরী মোতায়েন থাকবে। চুক্তিতে রাজি না হলে তা ইরানের জন্য ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে ক্যারিবীয় সাগরে মাদক পাচারকারী নৌকায় হামলা চালিয়ে 3 জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। উত্তরসূরি হিসেবে কন্যা কিম জু আইকে বেছে নিতে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা NIS। সিওলের দাবি, আগের যে কোনো সময়ের চেয়ে উত্তর কোরিয়ায় এখন বেশি গুরুত্ব পাচ্ছে কিম জু আইয়ের রাজনৈতিক অবস্থান। যদিও উত্তরসূরি ইস্যুতে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি পিয়ংইয়ং, তবে বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব কাজে মেয়েকে পাশে রেখে অনেক আগে থেকেই উত্তরসূরি বাছাইয়ে ইঙ্গিত দিয়ে যাচ্ছেন কিম জং উন। এই অবস্থায় আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা, কারণ উত্তর কোরিয়ার প্রথাগত নীতিতে নারী নেতৃত্ব আসার সম্ভাবনা খুবই কম।
সেখানে কিং জং উনের মেয়ে কিং জো আয়েকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। চলমান টি-20 বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ নিয়েই শঙ্কায় আছে আইসিসি। বিসিবি ও পিসিবিকে রাজি করালেও শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে যেতে পারে ভারত পাকিস্তান ম্যাচ, যার ফলে আবারও বড় ক্ষতির শঙ্কায় আইসিসি। শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি করার কথা জানিয়েছে, যার ফলে রোববার সন্ধ্যায় দেশ জুড়ে বৃষ্টির শঙ্কা বেড়েছে। আর একই সময় কলম্বোর খেত্তারামার রানা সিংহে প্রেমাদাসে স্টেডিয়ামে টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দিনের বেলায় স্টেডিয়াম এলাকায় তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকলেও বিকেলে 50 থেকে 70% বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। রাত 8টার পর আবহাওয়ার উন্নতি হতে পারে। প্রেমাদাসা স্টেডিয়ামে উন্নত ড্রেনেজ ব্যবস্থা থাকায় বৃষ্টি থামার 1 ঘন্টার মধ্যে খেলা শুরুর উপযোগী করা সম্ভব, তবে তারপরও ম্যাচ নিয়ে শঙ্কা বাড়ছে। $2026 টি-20 বিশ্বকাপে টানা 3 জয়ে উঠছে হট ফেভারিট দক্ষিণ আফ্রিকা। অপরদিকে টুর্নামেন্টে প্রথম হারের স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড। শনিবার দিনের শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। গ্রুপ সি এর শীর্ষস্থান দখলের মিশনে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই 3 উইকেট হারায় কিউইরা। এরপরে গ্লেন ফিলিপস ও দ্রুত ফিরলে দলের হাল ধরেন মার্ক চ্যাপম্যান। তাকে যোগ্য সঙ্গ দেন ফর্মের তুঙ্গে থাকা ড্যারি মিচেল। তবে তাদের দেওয়া 176 রানের টার্গেটটা হেসে খেলেই পার করে ফেলে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করামের অপরাজিত 86 ও ডেভিড মিলারদের দলীয় পারফরম্যান্সে অনায়াসেই ম্যাচ বের করে ফেলে প্রোটিয়ারা। চলতি টি-20 বিশ্বকাপে আবারও জয়ের ধারায় ফিরেছে ইংল্যান্ড। স্কটল্যান্ডের বিপক্ষে 5 উইকেটের জয় পেয়েছে হ্যারি ব্রুকের দল। নেপালের সাথে কষ্টার্জিত জয় ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের পর চাপে ছিল ইংলিশরা। স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ কাপ্তান। ইনিংসের শুরুতেই গতির ঝড় তুলে প্রতিপক্ষকে নাচিয়েছেন জোফরা আর্চার। পাওয়ার প্লের ঝড়ে তোলা ওপেনার মাইকেল জোনসের বিদায়ের পর হাল ধরেন রিচি বেরিংটন। স্কটল্যান্ডের পক্ষে দলীয় সর্বোচ্চ 49 করেন তিনি। তবে শেষ দিকে স্পিন ভেলকিতে স্কটিশদের লোয়ার অর্ডার গুড়িয়ে দেন আদিল রশিদ। 153 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই 2 উইকেট হারায় ইংল্যান্ড। আরও একবার 50 শামুকে পা কাটার শঙ্কা থেকে দলকে বাঁচান জেকব বেথেল ও টম ব্যান্টন। অপরাজিত 63 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ব্যান্টন। $2026 টি-20 বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড। অপরদিকে টানা 3 হারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে মরুর দেশ ওমান। শনিবার গ্রুপ পর্বের ম্যাচে আইরিশদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। শুরুতেই একের পর এক উইকেট তুলে অধিনায়কের আস্থার প্রতিদান দেন বোলাররা। তবে মাত্র 63 রানে 4 উইকেট হারানো আয়ারল্যান্ডকে রানের পাহাড়ে তোলেন লরকান টাকার, গ্যারেথ ডেলানিরা। টাকারের অপরাজিত 94 ও শেষ দিকে ডক্টরের 9 বলে 35 রানের টর্নেডোতে 235 রানের পাহাড় সম পুঁজি পায় আইরিশরা। জবাব দিতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি ওমানের ব্যাটাররা। ব্যতিক্রম ছিলেন শুধুই দলটির ওপেনার আমির কালেম। তার ঝড়ো 50 আর হামাদ মির্জার 46 রানের ইনিংস তাই ব্যবধানই কমিয়েছে শুধু। তবুও 96 রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে আয়ারল্যান্ড। চলমান টি-20 বিশ্বকাপে বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন। এই তালিকায় সবশেষ সংযুক্তি জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। এছাড়া চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিসও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে খেলেননি জিম্বাবুয়ের উইকেটকিপার ব্যাটার ব্রেন্ডন টেইলর। পরে জানানো হয় তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন, ফলে আসর থেকেই ছিটকে গেছেন তিনি। ঠিক আগের ম্যাচেই ওমানের বিপক্ষে 30 বলে 31 রান করার পাশাপাশি স্ট্যাম্পের পিছনে 3টি ক্যাচও নিয়েছিলেন টেইলর। তার বদলে বেন কারানকে স্কোয়াডে নিয়েছে জিম্বাবুয়ে।
একই ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে চোট পান অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় তাকে। ব্যাটও করতে নামেন লোয়ার অর্ডারে। অন্যদিকে পায়ের লিগামেন্টে চোট পেয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। বিশ্বকাপের বাকি 2 ম্যাচের স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। তার বদলে ডাকা হয়েছে স্যাম টপিংকে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।